নমস্কার, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে যে প্র্যাকটিস সেটটা আছে সেটা কি 19তম প্র্যাকটিস সেট এবং এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আলোচনা করা হবে। তো অবশ্যই সকলেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালোভাবে দেখবে। তো প্রথমেই দেখো যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে কি, চৌথা ও স্বদেশমুখী কর প্রবর্তন করেন কে? মারাঠারা, নাকি মুঘল, নাকি রাজপুত, নাকি খলজি বংশের? তো দেখো, চৌথা এবং স্বদেশমুখী যে কর এটির প্রচলন করেছিল কারা? মারাঠারা। ঠিক আছে, এটি প্রচলন করেছিল কারা? মারাঠারা। এবং চৌথা এবং স্বদেশমুখী দুটি আলাদা আলাদা কর। চৌথা হচ্ছে কি? চৌথা হচ্ছে ধরো মারাঠারা কোনো একটা রাজত্ব দখল করলো বা কোনো একটা রাজ্য দখল করলো, সেই রাজ্যটা দখল করার পর তারা কিন্তু সেই রাজ্যটাকে শাসন করতো না। তারা কি করতো? সেইখানের যারা রাজা ছিল তাদেরকে বলতো যে তোমরা তোমরা যে ট্যাক্সটা পুরো বছরে কালেক্ট করো তার 1/4 বা 25% ট্যাক্স আমাদেরকে দাও, আমরা তোমাদের উপর আর আক্রমণ করব না এবং তোমাদেরকে আমরা প্রোটেকশন দেবো। কি অন্যান্য যদি কেউ আক্রমণ করে তোমাদেরকে, সেক্ষেত্রে আমরা তোমাদেরকে প্রোটেকশন দেবো। এটা হচ্ছে কি চৌথা কর। ঠিক আছে। আর স্বদেশমুখী হচ্ছে কি? স্বদেশমুখী হচ্ছে ধরো মহারাষ্ট্রে, বিশেষ করে মহারাষ্ট্রের যেসব জমিগুলো বংশগত অবস্থায় মারাঠাদের ছিল কিন্তু মুঘলরা সেটা দখল করে নেয়, সেই সব জমির উপর যে ট্যাক্সটা নেওয়া হতো তাকে বলা হতো স্বদেশমুখী ট্যাক্স। ঠিক আছে। এরপর দেখো, মারাঠা সাম্রাজ্যের যে সময়কালটা সেটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়কাল, কারণ এই মারাঠার যে সময়কালটা, ঠিক আছে, এটা যখন শেষ পর্যায়ে আসে তখন কিন্তু একটা জিনিস মানে একটা ঘটনা ভারতবর্ষের মধ্যে আসে যে এরপর ভারতীয় শাসন কার্য কারা চালাবে, মুঘল নাকি ইংরেজ নাকি মারাঠারা। ঠিক আছে। তো এরকম একটা পজিশনের মধ্যে চলে এসেছিলো মারাঠার শেষের দিকে। তো তার জন্যই মারাঠাদের যে শাসনকালটা খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে দেখো 1674 থেকে 1720 এটা হচ্ছে মারাঠাদের সময়কাল। তার মধ্যে 1674 থেকে, ঠিক আছে, 1674 থেকে 1680 পর্যন্ত কে শাসন কার্য করেছিল? দ্য গ্রেট ছত্রপতি শিবাজি মহারাজ। ঠিক আছে, ছত্রপতি শিবাজি মহারাজ। তো দেখো, তিনি 1674 থেকে 1680 পর্যন্ত ছিলেন এবং তিনি ছিলেন কে? ফার্স্ট ছত্রপতি মারাঠা সাম্রাজ্যের। ঠিক আছে। তো দেখো, এই ছত্রপতি শিবাজি সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে তার ধার্মিক গুরু কে ছিলেন। তো ছত্রপতি শিবাজির ধার্মিক গুরু, ঠিক আছে, ধার্মিক গুরু কে ছিলেন? সমর্থ রামদাস। সমর্থ রামদাস তিনি কে ছিলেন? তিনি ছিলেন ছত্রপতি শিবাজি মহারাজের ধার্মিক গুরু। এবং ছত্রপতি শিবাজি মহারাজ তিনি একটি টাইটেল বা একটি উপাধি নিয়েছিলেন। কি উপাধি? হায়ন্দ। ঠিক আছে, হায়ন্দব ধর্মধারক। ধর্মধারক, যার অর্থ কী ছিল? প্রোটেক্টর অফ হিন্দুইজম, বা হিন্দুদের যে প্রোটেক্ট করে। ঠিক আছে, প্রোটেক্টর অফ হিন্দুইজম, অর্থাৎ হিন্দু ধর্মের প্রোটেক্টর, তিনি এই উপাধিটা নিয়েছিলেন। এরপর দেখো, ছত্রপতি শিবাজি মহারাজ তিনি একটি বিশেষ যুদ্ধ কলায় কিন্তু পারদর্শী ছিল। সেটা কি? গরিলা যুদ্ধ। ঠিক আছে, গরিলা যুদ্ধটা কি? গরিলা যুদ্ধটা হচ্ছে লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করা। ঠিক আছে, তো গরিলা যুদ্ধে তিনি ছিলেন পারদর্শী। ঠিক আছে। এবং এই ছত্রপতি শিবাজি মহারাজের দরবারে 8 জন বিশিষ্ট মন্ত্রী ছিল, তাদেরকে একসাথে কি বলা হতো? অষ্টপ্রধান। অষ্টপ্রধান। ঠিক আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কয়েকটা ছোট ছোট, এগুলো কিন্তু অবশ্যই মনে রেখো। এরপর দেখো কি, শিবাজি এবং কার মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? তো প্রথমত একটা তোমরা জিনিস জেনে গেছো যে শিবাজি ছিল, এবং শিবাজি ছাড়া আর কার মধ্যে হয়েছিল সেটা তোমাদেরকে জানতে হবে। রাজা জয় সিং, নাকি ঔরঙ্গজেব, নাকি আফজল খান, নাকি শায়েস্তা খান? তো দেখো, পুরন্দরের সন্ধি হয়েছিল কবে? 1665 সালে। ঠিক আছে, 1665 সালে কী হয়েছিল? পুরন্দরের সন্ধি। পুরন্দরের যে দুর্গ সেখানে হয়েছিল কার সাথে? শিবাজি এবং অম্বরের রাজা জয় সিং। তিনি কার প্রতিনিধি হিসাবে এসেছিলেন? ঔরঙ্গজেবের। ঠিক আছে। এরপর দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ নাম আছে আফজল খান। ছত্রপতি শিবাজির যদি সিনেমাটা দেখো তোমরা, সেখানে দেখবে যে আফজল খান একজন বিশাল লম্বা চওড়া মুসলিম শাসক। তাকে কি করছেন? শিবাজি জড়িয়ে ধরে পিছন দিক থেকে বাঘের নখের মতো এক ধরনের যে অস্ত্র সেটা দিয়ে হত্যা করছে। ঠিক আছে। তো এটা কি হয়েছিল? দেখো, বিজাপুরে একটা শাসক ছিল তখন, বিজাপুরের শাসক। ঠিক আছে, বিজাপুরের শাসক কি নাম ছিল তার? আদিল শাহ। বিজাপুরের শাসক
আদিল শাহ কী চাইছিল, শিবাজিকে হত্যা করতে চাইছিল। তো তার জন্য তিনি কী করেছিলেন, আফজাল খানকে নিয়োগ করেছিলেন। কী নাম, আফজাল খান। ঠিক আছে, তো তিনি কিভাবে হত্যাটা করেন দেখো, 1659 সালে আফজাল খান কী করেন, শিবাজিকে দেখা করার জন্য নিজের কাছে ডাকেন। শিবাজি বুঝতে পেরে গিয়েছিলেন যে তাকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে। তখন তিনি কি করেছিলেন, তিনি একটা স্টিল জাতীয় জিনিসের একটা প্রোটেক্টর হিসাবে কি তার পিঠের ওপর পরেছিলেন এবং সামনের দিকে পরেছিলেন, এবং হাতের মধ্যে ওই যে বাঘের নখের মতো যে অস্ত্রটা সেটা নিয়েছিলেন। ঠিক আছে, এবং সেটা নেওয়ার পরে যখন আফজাল খান শিবাজিকে জড়িয়ে ধরে, তখন আফজাল খান কী করছিল, পিছন দিক থেকে ওই ছুরিটা দিয়ে আঘাত করে হত্যা করতে চেয়েছিল শিবাজিকে, কিন্তু শিবাজি কী করেন, ওই যে বাঘের নখের মতো যে অস্ত্রটা নিয়েছিল সেটা নিয়েই কিন্তু আফজাল খানকে হত্যা করে সেইখানেই। ঠিক আছে, এইটাই ছিল ঘটনা। এরপর দেখো অষ্টপ্রধান কার দরবারে উপস্থিত ছিলেন। অষ্টপ্রধান এখনই বললাম তোমাদেরকে, শিবাজি নাকি কৃষ্ণদেব রায় নাকি ইলতুৎমিশ। তো দেখো শিবাজির দরবারে কে ছিলেন, অষ্টপ্রধান। ঠিক আছে, এখানে আরও একটি গুরুত্বপূর্ণ নাম কৃষ্ণদেব রায়। এই কৃষ্ণদেব রায় কে ছিলেন, বিজয়নগর সাম্রাজ্যের, দক্ষিণের যে বিজয়নগর সাম্রাজ্য, সেই বিজয়নগর সাম্রাজ্যের একজন গুরুত্বপূর্ণ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। এবং তার দরবারে কে ছিল, অষ্টদিগ্গজ। অষ্টদিগ্গজ, এটা নিয়ে কিন্তু খুব কনফিউশন হয় যে অষ্টদিগ্গজ কার দরবারে ছিল এবং অষ্টপ্রধান কার দরবারে ছিল। ঠিক আছে, দেখো অষ্টদিগ্গজ, এটা একটু শুনতে বড়, তাহলে কৃষ্ণদেব রায়টা একটু শুনতে বড়, এরকমভাবেও মনে রাখতে পারো। এবং শিবাজির দরবারে কে ছিল, অষ্টপ্রধান। এবং ইলতুৎমিশের কে ছিল দরবারে, ইলতুৎমিশের দরবারে ছিল চাল্লিশা দল। ঠিক আছে, চাল্লিশা দল, এটা কার দরবারে ছিল, ইলতুৎমিশের দরবারে ছিল। এরপর দেখো এই অষ্টপ্রধানের মধ্যে কারা কারা ছিল। অষ্টপ্রধান হচ্ছে কি, বিভিন্ন যে মন্ত্রী থাকে না, সেই মন্ত্রীদের যে পদগুলো, সেই বিভিন্ন মন্ত্রীদেরকে একত্রিতভাবে অষ্টপ্রধান বলা হয়। যেমন কি পিএম, ফাইন্যান্স মিনিস্টার, তাছাড়া সেনাপতি থাকে, মানে যারা ডিফেন্স মিনিস্টার বলা চলে, তাছাড়া চিফ জাস্টিস থাকে, হোম মিনিস্টার, ফরেন মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, এইগুলো। ঠিক আছে, তো দেখো এই যে অষ্টপ্রধানের মধ্যে একজন ছিল পেশওয়া। ঠিক আছে, এই পেশওয়া পদটা কিসের সমান ছিল, বর্তমানে প্রাইম মিনিস্টারের সমান ছিল পেশওয়া। তারপর কে ছিল, মজুমদার। মজুমদার, মজুমদার এটা একটা পদের নাম। ঠিক আছে, মানে এনাকে বলা হতো ফাইন্যান্স মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার। ঠিক আছে, আর কে ছিল, আর ছিল ওয়াকে নাভিস। কি, ওয়াকে নাভিস, ইনি কী ছিলেন, ইনি ছিলেন হোম মিনিস্টার, হোম মিনিস্টার। ঠিক আছে, 4 নম্বরে আর কে ছিলেন, দাবির। এই দাবিরকে কি বলা হতো, ফরেন মিনিস্টার, বিদেশ মন্ত্রী। ঠিক আছে, বিদেশ মন্ত্রীর যাই কাজ এটাই তিনি করতেন, তাকে কি বলা হতো, দাবির, বা মারাঠাদের ভাষায় বলা হতো সুমন্ত। ঠিক আছে, 5 নম্বরে দেখো কে ছিল, সুরনবিস। সুরনবিস, তিনি কে ছিলেন, সচিব ছিলেন। ঠিক আছে, বর্তমানে যে সচিব পদ থাকে না, সেক্রেটারি, তিনি ছিলেন রাজার সেক্রেটারি। এরপর ছিল পণ্ডিত রাও। পণ্ডিত রাও, এই পণ্ডিত রাও কী ছিলেন, যে হিন্দু ধর্ম ছিল না, মানে বিভিন্ন ধরনের যে ধার্মিক ক্রিয়াকলাপগুলো হতো মারাঠাদের শাসনকালে, তাদের হেড ছিলেন কে, পণ্ডিত রাও। আরেকজন কে ছিলেন, সেনাপতি ছিলেন, তাকে কি বলা হতো, স্যার ই নওবত। স্যার ই নওবত, তিনি কে ছিলেন, তিনি ছিলেন সেনাপতি। আরেকজন কে ছিলেন, ন্যায়াধীশ বা জাস্টিস একজন ছিলেন। ঠিক আছে, আরেকজন কে ছিলেন, জাস্টিস। এটা ছিল কি, অষ্টপ্রধান। এরপর দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে, কোন মুঘল শাসক সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন, আকবর, শাহজাহান নাকি ঔরঙ্গজেব নাকি বাবর। তো দেখো আমরা জানি যে 1829 সালে উইলিয়াম বেন্টিং এই সতীদাহ প্রথাটা একেবারে সরকারিভাবে নিষিদ্ধ করেছিল, কিন্তু একজন মুঘল শাসকও আছেন যিনি কিন্তু সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। কে, আকবর করেছিলেন নাকি শাহজাহান নাকি ঔরঙ্গজেব নাকি বাবর। তো দেখো সতীদাহ প্রথা 1663 সালে, ঠিক আছে, 1663 সালে কে রদ করেছিলেন, ঔরঙ্গজেব। ঠিক আছে, 1663 সালে কিন্তু ঔরঙ্গজেব এই সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করেছিল। এই যে সতীদাহ প্রথা, এটা স্বাভাবিকভাবে খুবই একটা ঘৃণ কাজ, মানে ঘৃণা ভরা কাজ, কিন্তু এর মতোই আরও একটা মানে খারাপ দিক ছিল আমাদের ভারতবর্ষে, সেটা হচ্ছে কি মূলাকর্ম বা ব্রেস্ট ট্যাক্স। ঠিক আছে, মূলাকর্ম বা ব্রেস্ট ট্যাক্স,
এটা হচ্ছে এক ধরনের ট্যাক্স নেওয়া হতো কি নিচু জাতির যারা মহিলা ছিল তাদেরকে কী করতো, তাদের যে স্তন সেটা ঢাকা রাখার জন্য কিন্তু এক ধরনের ট্যাক্স দিতে হতো। ঠিক আছে, এটা কেরালা সাইডে হতো। এটা সতীদাহ প্রথার চেয়েও বেশি ঘৃণ্য কাজ, কারণ কি ওখানে নারীদের সম্মানটাকে হনন করা হতো না অন্তত, এইখানে কিন্তু কি নারীদের যে সম্মান সেটাকে কিন্তু হনন করা হতো। ঠিক আছে, তো এইখানে যে উঁচু জাতির যারা ছিল তারা কি করতো, নিচু জাতি মহিলাদের কাছ থেকে তাদের স্তন ঢাকে রাখার জন্য কিন্তু ট্যাক্স নিত। এটা নিয়ে একটা স্টোরিও আছে, একটা মানে একজন ছিল তার নাম ছিল নাঙ্গেলি। ঠিক আছে, তো নাঙ্গেলির কাছে সেই গ্রামের যখন প্রধান ট্যাক্স নিতে যায়, এই ব্রেস্ট ট্যাক্স বা মূলাকর্ম, ঠিক আছে, সেই ট্যাক্স নিতে গেলে তিনি কি করেন, তার নিজের যে স্তন সেটা কেটে করে কলা পাতায় করে দিয়েছিলেন সেই প্রধানকে। এটা ছিল একটা ঘটনা, যে ঘটনার পর থেকে কিন্তু বলা হয় সেখানকার যে এই যে ট্যাক্সের প্রথাটা, সেই প্রথাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে, এরপর দেখো ইবাদতখানা কোন শাসক দ্বারা নির্মিত হয়েছিল। ইবাদতখানা অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, আকবর নাকি ঔরঙ্গজেব। তো ইবাদতখানা যিনি নির্মাণ করেছিলেন তিনি খুবই একজন প্রচলিত বা খুবই গুরুত্বপূর্ণ শাসক মুঘল আমলে। ঠিক আছে, কে করেছিলেন, আকবর করেছিলেন। ঠিক আছে, আকবর কবে করেছিলেন, 1575 সালে। 1575 সালে কিন্তু তিনি ইবাদতখানা তৈরি করেছিলেন বা নির্মিত করেছিলেন। এরপর দেখো আকবরের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, যেমন কি 1564 সালে জজিয়া কর সেটা কিন্তু তিনি বন্ধ করে দিয়েছিলেন। জজিয়া করটা কি, অমুসলিমদেরকে এই ট্যাক্সটা দিতে হতো, এক ধরনের ট্যাক্স যেটা কি মুসলিম বাদে বাকি অন্যান্য ধর্মের যারা ছিল তাদেরকে কিন্তু এই ট্যাক্সটা দিতে হতো। সেটা আকবর 1564 সালে বন্ধ করে দিয়েছিল। এবং এই ট্যাক্সটা প্রথম চালু করেছিল কে জানো, প্রথম চালু করেছিল মোহাম্মদ বিন কাসিম প্রথম এই যে ট্যাক্সটা এটা চালু করে। এবং 1564 সালে জাজিয়া করকে মানে বন্ধ করে দিয়েছিল আকবর, কিন্তু 1679 সালে ঔরঙ্গজেব, ঠিক আছে, ঔরঙ্গজেব কিন্তু এই ট্যাক্সটাকে আবার চালু করে দিয়েছিল, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এরপর দেখো 1574 সালে, ঠিক আছে, এটা আকবর কি করেছিল দেখো, 1574 সালে মনসবদারি প্রথা প্রচলন করেছিলেন। ঠিক আছে, 1584, ঠিক আছে, 1584 সালে তিনি একটা ক্যালেন্ডার এনেছিলেন, সেটাকে হচ্ছে ইলাহি সম্বত ক্যালেন্ডার প্রচলন করেছিলেন। 1580 সালে কি করেছিলেন, 10 সালা বন্দোবস্ত চালু করেছিলেন, 10 সালা বন্দোবস্ত। এবং 1582 সালে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, সেটা কি দিন এ ইলাহি, একটা নতুন যে ধর্ম সেই নতুন ধর্মের প্রচলন করেছিল। এই দিনে ইলাহি কী ছিল, বিভিন্ন ধর্মের যে ভালো দিকগুলো সেই দিকগুলো নিয়ে একটা নতুন ধর্মের প্রচলন। এরপর দেখো ইদুক্কি জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত। ইদুক্কি জলবিদ্যুৎ কেরালা, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ নাকি কর্ণাটক। তো মনে রাখবে ইদুক্কি যে জলবিদ্যুৎ প্রকল্প এটা হচ্ছে কেরালা রাজ্যে আছে এবং পেরিয়ার নদীর উপর গড়ে উঠেছে। ঠিক আছে, কি নদী, পেরিয়ার নদীর উপর এই জলবিদ্যুৎ প্রকল্পটি গড়ে উঠেছে। এরপর দেখো নিচের কোনটি সঠিকভাবে মেলে না, শিবসমুদ্রম ফলস নাকি ধোঁয়াদার ফলস নর্মদা নাকি সহস্রধারা ফলস বালডি নাকি গোরসপ্পা ফল কাবেরী। তো দেখো শিবসমুদ্রম যে জলপ্রপাত সেটা কিন্তু কাবেরী নদীর উপরেই গড়ে উঠেছে এবং এটি অবস্থান কোথায়, কর্ণাটক। ঠিক আছে, এরপর দেখো ধোঁয়াদার জলপ্রপাত, ধোঁয়াদার নর্মদা নদীর উপর গড়ে উঠেছে, মধ্যপ্রদেশ। ঠিক আছে, এরপর দেখো সহস্রধারা জলপ্রপাত, এটাও কিন্তু বালদি নদীর উপর। এরপর দেখো গোরসপ্পা যে জলপ্রপাত এটা কিন্তু শরাবতী নদীর উপর গড়ে উঠেছে, কি শরাবতী, তাহলে অ্যান্সার হচ্ছে এটা, শরাবতী নদীর উপর কিন্তু গড়ে উঠেছে গোরসপ্পা যে জলপ্রপাত। ঠিক আছে, এরপর দেখো নিচের কোন নদীটি নেপাল হিমালয়ে উত্থিত হয়েছে, গণ্ডক, চম্বল, গোদাবরী নাকি নর্মদা। তো দেখো নেপাল হিমালয়ের যে দুটো গুরুত্বপূর্ণ নদী, একটা হচ্ছে কালী এবং একটা হচ্ছে ত্রিশূল, এই দুটো নদীর মিলনের ফলে যে নদীটা ভারতবর্ষে প্রবেশ করেছে সেটা হচ্ছে কি গণ্ডক। তাহলে নেপাল হিমালয় থেকে উত্থিত হয়েছে কে, গণ্ডক নদী, বোঝা গেছে। এরপর দেখো মুসি নদী নিচের কোন নদীর উপনদী, খুব গুরুত্বপূর্ণ একটা নদী হচ্ছে মুসি, কোন নদীর উপনদী, যমুনা, গঙ্গা, গোদাবরী নাকি কৃষ্ণা। তো মনে রাখবে মুসি নদী হচ্ছে কি কৃষ্ণা নদীর একটা উপনদী। এই কৃষ্ণা নদীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উপনদী, যেমন কি তুঙ্গভদ্রা একটি গুরুত্বপূর্ণ উপনদী। তাছাড়া কি আছে, ভীমা আছে, ঘাটপ্রভা আছে, এগুলো হচ্ছে কি
এগুলো হচ্ছে কৃষ্ণা নদীর খুব গুরুত্বপূর্ণ উপনদী। তাছাড়া দেখো যে যমুনা, যমুনা নদীর উপনদী কি আছে? হিন্ডন আছে, হিন্ডন নদী, চম্বল, বেতবা, কেন, এগুলো হচ্ছে কি যমুনা নদীর যে উপনদী। এরপর দেখো গঙ্গা, গঙ্গা নদীর কি যমুনা আছে, যমুনা হচ্ছে কি গঙ্গা নদীর সবথেকে বড় উপনদী। তাছাড়া কি আছে? সোন আছে, এবং গোদাবরী নদীর হচ্ছে কি পবরা নদী হচ্ছে গোদাবরীর একটি উপনদী, পবরা, মঞ্জিরা, এগুলো হচ্ছে কি গোদাবরীর উপনদী। ঠিক আছে, এরপর দেখো নিচের কোন নদীটি পশ্চিমবঙ্গ এবং সিকিম উভয় রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? সিকিম এবং পশ্চিমবঙ্গ। ঠিক আছে, তো যদি পশ্চিমবঙ্গের যে একেবারে উত্তর দিকের যে ম্যাপটা সেটা আমরা যদি দেখি, এটা হচ্ছে কি একবারে উত্তরের ম্যাপটা, পশ্চিমবঙ্গের একেবারে উত্তরের ম্যাপটা হচ্ছে এরকম। তো নিচে কোন নদীটি? কোসি তো পশ্চিমবঙ্গে নেই, হুগলি নদী পশ্চিমবঙ্গে আছে, সোন নেই, এবং তিস্তা। তাহলে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। ঠিক আছে, তো দেখো তিস্তা নদীর যে উৎপত্তিটা সেটা কি? এটা হচ্ছে সিকিম। তিস্তা নদীর উৎপত্তি হচ্ছে সিকিমে, এবং সেটি কি পশ্চিমবঙ্গের গা বেয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, তো তাহলে যে নদীটি পশ্চিমবঙ্গ এবং সিকিম উভয় রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে কি তিস্তা। অ্যান্সার হচ্ছে কি তিস্তা। এরপর দেখো নিচের কোন লোকনৃত্য কর্ণাটকের সাথে যুক্ত? নিচের কোন লোকনৃত্যটি কর্ণাটকের সাথে যুক্ত? ইয়ক্সগান, ভেদি, যাত্রা নাকি ঝোরা? তো মনে রাখবে যে ইয়ক্সগান এটা হচ্ছে কি কর্ণাটকের খুব গুরুত্বপূর্ণ একটা লোকনৃত্য, খুব গুরুত্বপূর্ণ কর্ণাটকের। তাছাড়া আর কি কি আছে কর্ণাটকের? তাছাড়া যদি দেখো আর কি আছে, কুনিপা আছে, কুনিপা একটি গুরুত্বপূর্ণ এখানকার যে লোকনৃত্য। ঠিক আছে, তাছাড়া ঢোলু আছে, ঢোলু কুনিথা, ঢোলু কুনিথা, এগুলো হচ্ছে কি কর্ণাটকের খুব গুরুত্বপূর্ণ যে ফোক ডান্স বা লোকনৃত্য আছে সেইগুলি। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইয়ক্স গান। এখানে দুজনকার একটা কাহিনী, ইয়ক্স আর ইয়ক্সানির যে প্রেম কাহিনী সেটা কিন্তু দেখানো হয়। ঠিক আছে, এরপর দেখো ভেদি, ভেদি এটা হচ্ছে কোথাকার? এটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশের। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের গুরুত্বপূর্ণ ফোক ডান্স। এই অন্ধ্রপ্রদেশের যদি আরও কিছু আমরা ফোক ডান্সের কথা দেখি, সেটা হচ্ছে কি বীরনাট্যম, বীরনাট্যম কিন্তু অন্ধ্রপ্রদেশের ডান্স। তাছাড়া কি আছে ভামাকল্পম, এগুলো তোমাদেরকে করিয়েছি। ঠিক আছে, ভামাকল্পম। তাছাড়া কি আছে কোলাট্টম আছে, খুব গুরুত্বপূর্ণ কোলাট্টম, কোলাট্টম এটা হচ্ছে কি অন্ধ্রপ্রদেশের কিছু গুরুত্বপূর্ণ। এরপর দেখো একটা ছিল কি যাত্রা, যাত্রা তো আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের একটা ফোক ডান্স। ওয়েস্ট বেঙ্গলে যদি আরও কিছু ফোক ডান্সের কথা বলা হয় সেটা হচ্ছে কি কীর্তন বটে একটা, বাউল, তাছাড়া কি আছে আলকা, ছৌ নৃত্য, পুরুলিয়া শৈলীর যে ছৌ নৃত্য। ঠিক আছে, এরপর দেখো ঝোরা, ঝোরা কোথাকার ক্লাসিক্যাল ডান্স, ফোক ডান্স, সেটা হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের লোকনৃত্য হচ্ছে কি ঝোরা। এই উত্তরাখণ্ডের আরও কিছু গুরুত্বপূর্ণ যদি বলা হয় লোকনৃত্যের কথা, সেটা হচ্ছে কি চাচরি, চাচরি কোথাকার উত্তরাখণ্ড। তারপরে হচ্ছে থারু নৃত্য, থারু কোথাকার? থারুও কিন্তু উত্তরাখণ্ডের। ঠিক আছে, এরপর দেখো নেক্সট ভিলদের বিখ্যাত লোকনৃত্যের নাম কি? লোকনাট্যের নাম কি? লোকনৃত্য আর লোকনাট্য আলাদা, ফোক ড্রামা যেগুলোকে বলা হয়। ভিল হচ্ছে আমাদের কোথায় রাজস্থানে দেখতে পাওয়া যায়। তো রাজস্থানের যে লোকনাট্য কি আছে দেখো, গাবারি, সোয়াং, তামাশা নাকি রমত? তো ভিলদের যেটা গুরুত্বপূর্ণ একটা লোকনাট্য সেটা হচ্ছে কি গাবেরি। ঠিক আছে, এইখানে কি দেখা হয়? এইখানে দেখা হয় যে যে আমরা একটা গল্প শুনেছি না ছোটোবেলায়, ভস্মাসুর, যার মাথার উপর হাত দিবে সেই ভস্ম হয়ে যাবে। শিবের কাছে যে বরটা পেয়েছিল, শিব একটা বর দিয়েছিল না ভস্মাসুরকে, যে তুমি যার মাথায় হাত দিবে তার মাথা সেই ভস্ম হয়ে যাবে। তো তখন ভস্মাসুর কী করেছিল, সে বলেছিল যে আমার এই যে বরটা এটা মানে কাজ করছে কিনা সেটা দেখার জন্য সে কিন্তু শিবের মাথাতেই হাত দিতে যাচ্ছিল। তো সেই যে কাহিনীটা, সেই কাহিনীটি দেখানো হয় এই গহ্বরী নৃত্য বা গহ্বরী যে লোকনাট্য সেই নাট্যের মাধ্যমে। ঠিক আছে, এরপর দেখো সোয়াং, সোয়াংটা হচ্ছে কি একটা নর্থ ইন্ডিয়ার আমাদের, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নর্থ ইন্ডিয়ার
গুরুত্বপূর্ণ একটা মানে ড্রামা হচ্ছে কি সোয়াং, সেই নানা রকম সাজে, ঠিক আছে। নর্থ ইন্ডিয়া বলতে বিশেষ করে রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ এইসব এরিয়ায় দেখতে পাওয়া যায়। এরপর দেখো তামাশা, তামাশা হচ্ছে কোথাকার, মহারাষ্ট্রের। আর এই রমত এটা হচ্ছে বিকানের, রাজস্থানের, ঠিক আছে। এটাও কিন্তু এক ধরনের লোকনৃত্য, বিকানের, রাজস্থান। এরপর দেখো কখন থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া শুরু হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 1973, 1987, 1980 নাকি 1994। তো জাতীয় চলচ্চিত্র ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যে অ্যাওয়ার্ড, সেটা 1973 সাল থেকে কিন্তু দেওয়া শুরু হয়েছে। কবে থেকে? 1973 সাল থেকে, ঠিক আছে। এরপর দেখো সিতারা দেবী কোন নৃত্যের সঙ্গে যুক্ত, কোন ক্লাসিক্যাল ডান্সের সাথে যুক্ত বিশেষ করে, ঠিক আছে। মণিপুরি, কত্থক, গরবা নাকি ভারতনাট্যম। তো সিতারা দেবী কিসের সাথে যুক্ত? তিনি কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত, ঠিক আছে। কত্থকের একজন খুব গুরুত্বপূর্ণ ডান্সার ছিলেন সিতারা দেবী। এবং এই যে কত্থক ডান্স, এটা হচ্ছে কি আমাদের উত্তর ভারতের ডান্স। এই কত্থক ডান্সের আরও কিছু গুরুত্বপূর্ণ আর্টিস্টের কথা যদি আমরা বলি, সেখানে প্রথমেই যে নামটা আসবে সেটা হচ্ছে ডক্টর বিরজু মহারাজ, ডক্টর বিরজু মহারাজ, ঠিক আছে। তাছাড়া আর কি আছে? মালবিকা সরকার আছে, মালবিকা সরকার। আর কি আছেন? কালকা প্রসাদ। এগুলো সবাই কি কত্থক ডান্স, ঠিক আছে। এরপর দেখো মণিপুরি ডান্সের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি নাম হচ্ছে কি, প্রথমে যেটা আসে সেটা হচ্ছে গুরু বিপিন সিং, গুরু বিপিন সিং। তারপর যে নামটি আসে সেটি হচ্ছে কি ঝাবেরি বেহেন, ঝাবেরি বেহেন। এই ঝাবেরি বেহেন কি 4টা বোন, ঠিক আছে। তাদের সকলেরই টাইটেল ঝাবেরি, তার জন্য তাদেরকে একত্রে বলা হচ্ছে ঝাবেরি বেহেন। কি কি নাম তাদের? রঞ্জনা, ঠিক আছে, রঞ্জনা আছে, দর্শনা, রঞ্জনা, দর্শনা, নয়না, আরেকটা কি আছে? সুবর্ণা। এটা হচ্ছে কি এরা 4 বোন, এদেরকে একত্রে ঝাবেরি বেহেন বলা হয়। এরা কি মণিপুরি ডান্সের খুব গুরুত্বপূর্ণ ডান্সার। এরপর কি আছে? ভারতনাট্যম, ঠিক আছে। ভারতনাট্যমের গুরুত্বপূর্ণ নাচ মানে নৃত্যকার যারা আছেন তার মধ্যে একটা হচ্ছে রুক্মিণী দেবী, রুক্মিণী দেবী। তাছাড়া কি আছেন? যামিনী কৃষ্ণমূর্তি, যামিনী কৃষ্ণমূর্তি। তাছাড়া আর কি আছেন? রুক্মিণী দেবী, যামিনী কৃষ্ণমূর্তি, টি বালা সরস্বতী, টি বালা সরস্বতী, ঠিক আছে। তাছাড়া কি আছেন? মৃণালিনী সারাবাই। এগুলো হচ্ছে কি ভারতনাট্যম ডান্সের খুব গুরুত্বপূর্ণ আর্টিস্ট। এ দেখো গরবা, গরবা কোথাকার ফোক ডান্স? গুজরাটের, ঠিক আছে। এরপর দেখো নিচের কোনটি মহারাষ্ট্রের নৃত্যশৈলী? চিরো, লেজিম, ওট্টানথুল্লা নাকি মাচা। তো দেখো মহারাষ্ট্রের একটা নৃত্যশৈলী হচ্ছে লেজিম, ঠিক আছে। এই লেজিমটা কখন আমরা দেখতে পাই? যখন গণেশ পূজার সময় এই লেজিম ডান্সটা কিন্তু দেখতে পাওয়া যায় মহারাষ্ট্রে, ঠিক আছে। এটা হচ্ছে চিরো লয়, অ্যাকচুয়ালি চেরো ডান্স, চেরাও, ঠিক আছে। এই যে চেরাও এটা কোথাকার? মিজোরামের, যেটাকে ব্যাম্বু ডান্স বলা হয়। এবং ওট্টানথুল্লা এটা হচ্ছে তোমার কেরালার ডান্স, ঠিক আছে, এটা হচ্ছে কেরালার। এবং মাচ্চা এটা হচ্ছে তোমার কোথাকার? মধ্যপ্রদেশ, ঠিক আছে। তো এই অ্যান্সার হচ্ছে কি লেজিম। এরপর দেখো রউফ কোন রাজ্যের সাথে যুক্ত লোকনৃত্য, ঠিক আছে। রউফ কোন রাজ্যের সাথে যুক্ত লোকনৃত্য? হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান নাকি জম্মু কাশ্মীর। তো দেখো রউফ হচ্ছে কোথাকার? জম্মু এবং কাশ্মীরের লোকনৃত্য, রউফ। এরকমই একটা শুনতে আরও একটি নাম আছে কি? রাউত, ঠিক আছে, রাউত। এটা হচ্ছে রউফ, এটা হচ্ছে রাউত, সেটা হচ্ছে ছত্তিশগড়। এখানে কিন্তু কনফিউশন হওয়ার কিছু নেই, ঠিক আছে, কনফিউজ হয়েও না। এরপর দেখো হরিয়ানা, হরিয়ানার কিছুগুলো যেমন বলো, একটা হচ্ছে ফাগ। তাছাড়া আর কি আছে? খেরিয়া আছে, খেরিয়া আছে। তাছাড়া আর কি আছে? আর ধামাল আছে, ধামাল। এগুলো হচ্ছে কি তাকার হরিয়ানা। জম্মু কাশ্মীরের বলো, জম্মু কাশ্মীরের একটা হচ্ছে রউফ, আর কি আছে? হিকত, হিকত একটা। মন্দজাল, দামালি, মন্দজাল, দামালি। তাহলে আর কোন দুটি রইল? পাঞ্জাব এবং রাজস্থান।
তো প্রথমেই দেখো পাঞ্জাব, পাঞ্জাবের কি আমরা সকলে জানি ভাংড়া, ভাংড়া, ঠিক আছে। আর রাজস্থানের গুরুত্বপূর্ণ ফোক ডান্সের যেমন গিদড়, ঠিক আছে। তাছাড়া কালবেলিয়া খুব গুরুত্বপূর্ণ, কালবেলিয়া, কি কালবেলিয়া, ঠিক আছে। এরপর দেখো গোবিন্দ স্বামী পিল্লাই, গোবিন্দ স্বামী পিল্লাই কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? মৃদঙ্গম, তবলা, বীণা নাকি ভায়োলিন? তো গোবিন্দ স্বামী পিল্লাই তিনি হচ্ছেন কিসের সাথে যুক্ত? ভায়োলিন বাদক, ঠিক আছে, ভায়োলিন বাদক তিনি। তাছাড়া এই গোবিন্দ স্বামী পিল্লাই ছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ভায়োলিন বাদক তিনি হচ্ছেন, যেমন ধরো গণেশ রাজ গোপালন, খুব গুরুত্বপূর্ণ, গণেশ রাজ গোপালন, ঠিক আছে, তিনি একজন কি ভায়োলিন প্লেয়ার বা ভায়োলিন বাদক। এরপর দেখো কি আছে মৃদঙ্গম, এটাকে কী বলা হয়, সে ঢোলকির মতন দেখতে অনেকটা, ঠিক আছে। মৃদঙ্গম বাদক যেমন আছেন তোমার শিবরমন আছেন, শিবরমন, এই নামগুলোই কিন্তু পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে, শিবরমন। তাছাড়া টি গোপাল কৃষ্ণন, টি গোপাল কৃষ্ণন। তাছাড়া দেখো আর কি আছে, তবলা, তবলায় প্রথমে যে নামটা এখন মনে রাখা দরকার সেটা হচ্ছে জাকির হুসেন, জাকির হুসেন। কিষণ মহারাজ, কিষণ মহারাজ। লতিফ খান। আরেকটা কী ছিল, আরেকটা কী ছিল, ভায়োলিন, বীণা, তবলা, ও বীণাটা বাকি আছে, ঠিক আছে। দেখো বীণা বাদক কে কে ছিল, দেখো এই ক্লাসগুলো তোমাদেরকে অলরেডি করানো হয়েছে স্ট্র্যাটেজিতে, ঠিক আছে, তোমরা সেখান থেকে কিন্তু করতে পারো। এরপর দেখো বীণা বাদক এস বালাচন্দ্রন, এস বালাচন্দ্রন। তাছাড়া বিশ্বমোহন ভট্ট, খুব গুরুত্বপূর্ণ নাম, বিশ্বমোহন ভট্ট। আরেকটা বলো, আরেকটা আছে তোমার আসাদ আলী খান, আসাদ আলী খান, ঠিক আছে। নেক্সট দেখো কি লাস্ট প্রশ্ন যেটা আছে সে হচ্ছে ড্যাশ নাচ বৌদ্ধদের দ্বারা অশুভ আত্মাকে তাড়ানোর জন্য পরিবেশিত হয়। মানে এখানে নিচের কোন ডান্সটি বৌদ্ধরা করে থাকে অশুভ আত্মাকে তাড়ানোর জন্য? কোথায় হয় এই ডান্সটি? হিমাচল প্রদেশে, ঠিক আছে। ছম, নৃত্য, ধাম নাকি গোগরা? তো মনে রাখবে এই যে ছম, এটা হচ্ছে কি হিমাচল প্রদেশের এক ধরনের ডান্স। এটা কারা করে থাকে? বৌদ্ধের ধর্মের যে মঙ্ক থাকে তারা করে থাকে অশুভ যে আত্মা তাদেরকে কিন্তু তাড়ানোর জন্য, ঠিক আছে। তো দেখো আজকে যে প্রশ্নগুলো ছিল তোমাদের সাথে কমপ্লিটলি মানে একদম বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে পারো এবং তোমাদের যদি ভালো লাগছে ক্লাসগুলো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ক্লাসগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে, ঠিক আছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।